প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫৫। লিখেছেন DRM সোহাগ, সঙ্গে আমি আছি মাহি। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা, মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম এসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে, ছোট করে একটুখানি শীষ বাজায়। মাইরার বুক ধড়ফড় করে, তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে। ফারা ভার্সিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটি আসতে পারেনি, জ্বর বেড়েছিল খুব, আজ একটু কম লাগছে। যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতির একদম প্রথম ফারা দিনে হিসাব ছাড়া কল করত শুদ্ধকে, এটা ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করত। কথাটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু, হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করত শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু একটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারার অভ্যেস বদলে যায়, পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারার পাশে দাঁড়িয়ে বলে, কী রে, কখন আসলি? ফারা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, তুই আমার থেকে ১০০ হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারা। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারার পাশ থেকে বলে, আরে শুদ্ধ দুলাভাই কষ্ট পায়, তিনি কষ্ট পেলে আমাদের ফারা বেবিও কষ্ট পায়, বুঝিস না? ফারা রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলল, তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারার মন খারাপ, আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধর সাথে কথা বলবে? ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারা আশেপাশে চোখ বুলায়, মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল। ফারা এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই, আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারা, আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মারল না। দুপা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই, একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারা, যাবে তুমি নাকি মার খাবে? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারাকে এখনও এখানে দেখে আবারও ধমকে বলে, ফারা, তুমি একটা বেয়াদব নারী, বুঝেছ? যাও এখান থেকে। ফারার চোখে টইটুম্বুর পানি নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খুলে সেই আশা, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারা নীরব অশ্রু সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোণায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারার পাশে নুসরাত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল।
ফারা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরত অবাক হয়ে বলে, কেমনে জানলি? দেখতে তো ভালোই লাগে, ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগে গিয়েছিল খুব। তখন ফারা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন? ফারার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকে শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে। নুসরাত এক হাতে ফারাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্নার কি আছে? সবারই একটু একটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুদ্ধ স্যার এমনিতে ভালোই আছে। ফারা নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে যাচ্ছি না তোর জামাইকে, রিল্যাক্স ফারা বেবি। ফারা কান্না মাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি, আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি, সত্যি। নুসরাতের মায়া লাগলো। ফারাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, কান্না অফ করতো। শুদ্ধ চেয়ারে গা এলে দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারা তেরামি এভাবে ছুটবে জানলে কত আগেই এসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে, তাকে থাপ্পড় মেরেছে। এসব মানবে না তো বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল। ফারাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে, দোস্ত বল। কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজে ডাকতে গিয়েছি? ওয়াও, হাউ কিউট শালা। অতপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওর ভার্জিন ঘেটে নেওয়ার জন্য কেঁদে কেটে অস্থির, অমনি পরের দিনই ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে দরকার শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ফারার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে, কি কিউট বড় ভাই রে তুই। শালা হিসেব তো আরও ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ে শেরওয়ানি বানানো হয়নি সোনা, তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে। ফাইজ হতাশ, এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল। শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাজী আনিস বুঝলি। কাজী টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টাকটুক হয়ে যাই, তখন আবার আরেক জ্বালা। ফাইজ ওপাশ থেকে হেসে ফেলল। অতপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজী খুঁজে খুঁজে আনবো শালা বান্দর। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে। অতপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং শোনাতো, এই স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের তেরা রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং পাঠাস না। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুই আবার আমার বোনের পিছে লাগছিস। ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবো আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনাটার জন্য সেই কষ্ট হচ্ছে জানিস না। তোর পাছার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নিবে। ফাইজ ওপাশ থেকে দাঁত কিরমির করে। শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে। একটু পর থামে। ফারার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে, কত জ্বালাইলা ফারা পাখি, এবার একটু তুমিও জ্বলে যাও। আমি সুযোগ বুঝে উপর থেকে পানি ছিটিয়ে দেব। সামিয়াটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো। ভাবুক ভঙ্গিতে বলে, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত, হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে, আমাদের খবর না দিয়ে হুট করে একজনের ওপর পিছলা খায়। চোখ বুজে কপালে আঙুল টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিচ ফারা পাখি, কত ভালোবাসি গো তোমায়।
ফারা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুদ্ধ তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারার দিকে। ফারার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারাকে সরাসরি অ্যাভয়েড করলো, একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারাকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারাকে নিয়ে তাদের বাড়ি যেতে। ফারা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে, মাথা নিচু। একটু পর পর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারা দ্রুত মাথা তুলে মাইরাকে দেখে অবাক হয়। মাইরা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল। ফারা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতঃপর বলে, তুমি এখানে? মাইরা পিছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ। তুমি এই দিকে এসেছো যে? ফারা মৃদুস্বরে বলে, এমনি। মাইরা ফারার চোখ মুখ লাল দেখলো। ফারার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মাইরা আশেপাশে তাকালো, ইরফান যে কই, ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতঃপর ফারার হাত ধরে বলে, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারা নিষেধ করলো না, ফাইজ আজ বাসায় নেই, শুদ্ধ তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই, উল্টে সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দেবে। মাইরা রাস্তার ডান পাশে, বা পাশে ফারা। মাইরা সামনের দিকে এক পা রাখতে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত মাইরার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মাইরার কাঁধ ধরে বলে, মাইরা ঠিক আছো? মাইরা চোখ খিচে নিয়েছে, হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে, সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ পুড়িয়ে দুহাত পিচ ঢালা রাস্তা থেকে তুলে বসে। নাছিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মাইরাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবি ডল, অনেক ব্যথা পেয়েছো নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মাইরা মাথা তুলে তাকায়। নাছিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে। বিরক্তি কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছে। নাছিম তবদা খেয়ে চেয়ে আছে, অদ্ভুতভাবে আওড়ায় আঙ্কেল। মাইরা নাছিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসলো। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারা বোকা চোখে একবার মাইরার দিকে তাকায় আর একবার নাছিমের দিকে। মাইরা একা একা উঠতে নিলে নাছিম নিচু হয়ে মাইরাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবিটা। মাইরা কিছু বলার আগে ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। ইরফানের কথা শুনে নাছিমের হাত থেমে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা ফারা দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা কিছু বলল না, তার হাত পা কোমরে সব কিছুর অবস্থা খারাপ সে বুঝতে পারছে। ইরফান মাইরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়, বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মাইরার হাতের বোরখা গুটিয়ে দেয়। মাইরার হাত উল্টে দেখালো ইরফানকে, কনুইয়ের অংশে চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নেয় দ্রুত। এরপর মাইরার দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মাইরার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মাইরা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মাইরার বোরখা উপর দিকে তুলতে নিলে মাইরা দ্রুত ইরফানকে আটকে বলে, না না, ব্যথা পায়নি, ভুলে বলে ফেলেছি। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে, হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা মাথা নিচু করে নেয়। সে কোন দুঃখে এই পাগল লোকটাকে এসব বলতে গেল। মাইরা মিনমিন করে বলে, প্লিজ বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো। ফারা আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরখা উঠিয়ে মাইরার পা থেকে পায়জামা উপর দিকে উঠাতে চায়, কিন্তু পারল না।
মাইরার পরনে চুড়ি পায়জামা, এটা তো উপরে ওঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছ? মাইরা রেগে বলে, দেখতে পাচ্ছেন না এটা পায়জামা? ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে তাকিয়ে রেগে বলে, লিটিল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মাইরা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়ে মাইরার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, আপনি তো আচ্ছা অসফল, দেখছেন না আশেপাশে কত মানুষ, আপনার বন্ধুও তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন, অসফল লোক একটা। মাইরার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝলো ব্যাপারটা। বা হাতে ধরে রাখা ফার্স্ট এড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদুস্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনও অসভ্যতামি ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি, সো আই অ্যাম স্টিল এ জেন্টেলম্যান। কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফারাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারা ইরফানের কথা মেনে এগিয়ে গিয়ে সে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদুস্বরে বলে, বারবি ডল। নাসিমের কথা শেষ করার আগে ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা দুলে ওঠে। ইরফান দু হাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দিব নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হেসে বলে, সাহেলের মতো অবস্থা করবে নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদ সুরে বিড়বিড় করলো, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম তবে বারবি ডল কি আমার হতো? ও তো তোকে চাই ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমিষেই আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসার এরিয়ার ভেতর গ্যারেজে গাড়ি সাইড করে। প্রথমে ফারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মাইরার পাশের সিটে ডোর খুলে মাইরাকে কোলে নিতে গেলে মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা মিনমিন করে বলে, বাইরে ফারা আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, আমার কোমর পা সব ঠিক আছে তো। ইরফান ভ্রুকুচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মাইরা অসহায় কণ্ঠে বলে, না। ইরফান ঝট করে মাইরাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে, ফারা এসো। মাইরা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারা ইরফান মাইরাকে দেখে হাসলো। ইরফান ভাই মাইরার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনি পজিটিভ, সাথে কেয়ারিং। ফারা একদিন এই ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারল। যা ওদিকে শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে। সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারার চোখ জোড়া আবারও ঝাপসা হয়। মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করলো। মেন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মাইরার চোখে পড়ল একজন বয়স্ক মহিলা, সাথে একটি বাচ্চা ছেলে। ইনায়া আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকে কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মাইরার কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্তি হয়। সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দাদু ভাই?
ইরফান স্বভাব সুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই অ্যাম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই অ্যাম অলসো ফাইন, মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটার দিকে চেয়ে আছে, কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটির দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে হেসে বলে, তুমিই আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল। মায়েরা কি বলবে বুঝলো না, তার ভীষণ লজ্জা লাগছে। এটাকে পিছন থেকে তারেক নেওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মায়েরার কি হয়েছে? ইরফান মৃদুস্বরে জবাব দেয়, ও সিক। এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুপুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটাকে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারাকে নিয়ে ইনায়া বসায়। তারেক নেওয়াজের ফুপু ফারার পাশে বসে তার সাথে আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়েরাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়েরার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফাস্ট। মায়েরা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে, স্টুপিড গাল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। খবিশ লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়েরাকে রেগে এমন ফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? তুমি আমার কে? মায়েরার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে আবারও বলে, আনসার মি স্টুপিড গার্ল। মায়েরা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে, আনসার করো। মায়েরা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরার থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মায়েরা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাহাত মায়েরার চোখের ওপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মায়েরাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়েরা তার চোখের উপর থেকে দুহাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়েরার কোমরে রেখে হাতের বাঁধন দৃঢ় করলো। বাঁ হাতে মায়েরার বাঁধা হিজাব খুলে পাশে রাখলো। এরপর দুহাতে মায়েরাকে নিজের দিকে টেনে নেয়। মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো আই অ্যাম এ জেন্টেলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মায়েরার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাজে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মায়েরা দুহাতে ইরফানকে ঠেলে সরাতে যায়। একটুও নাড়াতে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়াতে পারল। মায়েরা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজ থেকেই ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরার মুখ পানে তাকায়। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়েরার বোরখা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মায়েরা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না। তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়েরাকে। মায়েরা তার মাথা নত করে রাখে। মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো।
ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মাইরা মাথা নিচু করেই মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মাইরার রাগ হয়, মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভ্রু কুচকে বলে, নো। মাইরা দুহাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে? আবারও মাথা তুলে রেগে মেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো, অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নেচে দেখাবো? ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়ের রাগান্বিত মুখ পানে। নাকের পাটা ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করলো, ইন্টারেস্টিং। মাইরা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, প্যান্টের পকেটে দুহাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে স্টার্ট নাও। কোনটাতে কমফর্ট, সং আর হুইসেল? মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশান দিচ্ছে। গানের সাথে নাচবে নাকি শিশের সাথে? সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচলে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলমে একটি ব্যথার ওষুধ বের করে মাইরার দিকে ছুঁড়ে দেয়। এগুলো মাইরার কোলের ওপর গিয়ে পড়ে। ইরফান পরনের ব্লেজার খুলে ফেললো, এরপর পরনের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংরি, পারমিশন ইজ গ্র্যান্টেড। আজ থেকে তুমি রাখতে পারো, অনুমতি দেয়া হলো। মাইরা হাঁ করে ইরফানের কাণ্ড কারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদহজম হয়ে যাবে। মাইরা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনি সেই, তাই না? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে ভ্রু কুচকে বলে, হু। মাইরা ঢোক গিলে বলে, শেষওয়ালা। ইরফান উল্টো ঘুরল। মাইরা হতাশ হয়, আবারও বলে, বলুন না, কি হয় বললে? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি একটা মিথ্যাবাদী। ইরফান আবারও পিছু ফিরে মায়েরার দিকে তাকায়। এগিয়ে এসে মায়েরার কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াআড়িভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউনো, তুমি ঠিক কতটা স্টুপিড? মায়েরা অবাক হয়, সে কি বলল, আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মায়েরার দিকে ঝুঁকে ডান হাতে শক্ত করে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা তার দুহাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাগুলো বলে মাইরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মাইরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টির পেশেন্ট তুমি, মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে, ভয় ডর নেই মনে? মাইরা বোবা চোখে ইরফানের পানে চেয়ে আছে। কোনো রকমে বললে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগে মেগে মাইরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ তো, চিনতে তখন? দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত, স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে। মাইরার চোখ ভরে ওঠে। সে তো জানতই ইরফানই তার শেষবেলা। তবুও ইরফান স্বীকার করায় মাইরার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মাইরার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দিল। কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতঃপর বলে, হোয়াট হ্যাপেন্ড? মেরেছি, স্টুপিড। এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায়। মাইরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে সোজা হতে পারছে না, ভালোই ব্যথা পেয়েছে। ওভাবেই ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটুতে খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয় না। এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মাইরা তাকায় ইরফানের দিকে।
দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়েরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়, লাইক ইউ। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খবিশ লোক। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর এ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটি স্টুপিড মেয়ে থাকতে এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশে যেতাম না। মাইরার কেন যেন রাগ হয়। ইরফান মাইরাকে তার দিকে রেগে তাকাতে দেখে মাইরার কপালে একটা টোকা দিয়ে বলে, পুচকি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু, আই ডোন্ট লাইক ইউ। মাইরার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে। সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের উপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের ওপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে হেঁটে হাতের এক আঙুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ডবার বলল তাকে নাকি হেট করেও। ইরফানের এক বিন্দু হজম হয় না এটা। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরাও রেগে বলে, আপনি যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে আর বলতে পারে না। ইরফান হঠাৎই মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ছটফট করে নিজেকে ছাড়াতে, তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দুহাতে মায়েরাকে শক্ত করে ধরল। মায়েরা জেদ চাপে, এই লোকটাকে তো সে ছাড়বে না, তাকে পছন্দ করবে না কেন? মুচড়ামুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কুঁচকল। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। তো বন্ধুরা, আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।